নমস্কার সবাইকে এবং সুপ্রভাত। রোববার সকাল 11টা। এই সময় মানে আমরা চেষ্টা করি শনি রোববার সবাই একটু মাংস ভাত খেয়ে সুন্দর করে বাড়িতে একটু দ্বীপ্রাহরিক নিদ্রা দেব। কিন্তু সত্যি সত্যি রাতের ঘুম উড়ে গেছে যে মানুষটি, এবং এটা আমি কিছুটা সামনে থেকে দেখেছি, কিছুটা লোকমুখে শুনেছি। মোটামুটি গত 1-1.5 মাস ধরে যার রাতের ঘুম ছুটে গেছে, সুজন নীল মুখোপাধ্যায়, তিনি আজকে আমার সঙ্গে আমার বিশেষ অতিথি ফেসবুক লাইভে। এবং অনেকেই হয়তো জানেন, তিনি তার 50তম জন্মবার্ষিকী পালন করছে বহুরূপে নীল ইতি সুজন এই উৎসবের মাধ্যমে। অনেকগুলো নাটক দেখানো হবে, সেগুলোতে হয় নীলদা পরিচালনা করেছে, নয়তো তিনি অভিনয় করেন। এবং তারপর দুদিন চলচ্চিত্র প্রদর্শন আছে, যেগুলোতে ওইখানেও একই ব্যাপার, যে নীলদা হয় পরিচালনা করেছেন, নয়তো নীলদা অভিনয় করেন। এবং আগামীকাল এই উৎসবের শুভ সূচনা হচ্ছে জিডি বিড়লা সভাঘরে, এবং মারিচ সংবাদের সম্মিলিত অভিনয় রয়েছে সম্ভবত শেষবার। এবং প্রত্যেকটা কথার আগেই আমরা সম্ভবত জুড়ে দেবো, 28 তারিখ যেমন সকালবেলা জগন্নাথের সম্ভবত শেষ অভিনয় রয়েছে, এবং আমরা আশা করবো মারিচের সম্মিলিত অভিনয় আরো হবে, জগন্নাথের অভিনয় আরো হবে। আমরা চেতনার থেকে আরো নতুন নতুন নাট্য পাবো এবং আরো সমৃদ্ধ হব নীলদার পরিচালনা, নির্দেশনা, অভিনয়ের গুণে। তো আজকে নীলদাকে অতিথি হিসেবে পেয়ে আমি খুবই আনন্দিত। এবং এই যে আপনি শহরেও লক্ষ্য করে থাকবেন, ইনফ্যাক্ট মধুসূদন মঞ্চের সামনে একটা বড় স্ট্যান্ডই আপনি দেখতে পাবেন বহুরূপে নীল ইতি সুজনের, কারণ মধুসূদন মঞ্চে অধিকাংশ নাট্য উদযাপিত হচ্ছে, অভিনীত হচ্ছে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে 26 তারিখ মানে 26শে জুলাই মহাত্মা বনাম গান্ধী হচ্ছে। অনেক মানুষ চেয়েছিলেন যে মধ্য কলকাতা, উত্তর কলকাতায় মহাত্মা বনাম গান্ধী কেন আসে না, যেখানে গান্ধীর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী, হরিলালের ভূমিকায় নীলদা এবং কস্তুরবার ভূমিকায় নিবেদিতা মানে নিবেদিতা মুখোপাধ্যায়। তো সেটা অনেকের অভিযোগ ছিল, প্রশ্ন ছিল, আবদার ছিল যে কেন মধ্য উত্তর কলকাতায় মহাত্মা বনাম গান্ধী আসছে না। তাদের সেই অভিযোগও কিন্তু এই বহুরূপী নীল ইতি সুজন মিটিয়ে দিচ্ছে। নীলদা, তোমাকে স্বাগত এবং অনেক ধন্যবাদ। তুমি আমাদের সময় দিয়েছো রোববার, কারণ আমি জানি যে তোমার এরপরেও রিহার্সাল আছে, তুমি চেতনার মহলা কক্ষে যাবে এবং সেখানে গিয়ে আবার রিহার্সাল শুরু করবে। আমি যদি একটু ভেঙে ভেঙে তোমাকে জিজ্ঞেস করি নীলদা, কারণ এই ইন্টারভিউটা করার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে তোমার নানাবিধ কাজ যেগুলো প্রদর্শিত হবে, আমি প্রত্যেকটা কাজ থেকে একটা করে প্রশ্ন ভেবেছি যে প্রশ্ন করব, এবং তা দিয়েই আমার মনে হয় কিছুটা কাজ নিয়েও তুমি বলতে পারবে, আলোকপাতও করতে পারবে, আবার আমরা পরের নাটকটার দিকে এগিয়েও যেতে পারবো। তো যদি আমরা শুরু করি আগামীকাল থেকেই, আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, সেখানে বাংলার মুখ আমি দেখিয়েছি, এই গানটি গাইবেন 3 জন, মানে 3 প্রজন্ম বলা যেতে পারে, অরুণ মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়। তো এই পরিকল্পনাটা কেন, জীবনানন্দ দাশ দিয়ে এরকম একটা উৎসব শুরুর পরিকল্পনা কেন, এটাই আমার প্রথম প্রশ্ন। এই পরিকল্পনাটা কারণ আমার মনে হয়েছিল এই গানটা আমি যখন ছোটবেলায় প্রথম শুনি, এটা অরুণ মুখোপাধ্যায় তৈরি করেছিলেন। এরকম একটা কবিতায় সুর দেওয়া খুবই কঠিন কাজ। উনি যখন বিদেশ যাত্রা করেন প্রথমবার, তখন আমার 3 বছর বয়স, আমি আর একটু বড় হয়ে শুনেছি। এই গানটার মধ্যে একটা অদ্ভুত একটা মাটির গন্ধ রয়েছে এবং অসামান্য একটা সুর বলে আমার মনে হয়। এবং যা মানুষ, এবং আমরা 1 বছর আগে একটা ওই ফান্ড রেজিং অনুষ্ঠানে রেকর্ড করেছিলাম গানটা, এবং তার অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। অনেক মানুষ আমার কাছ থেকে যেচে আলাদা করে ভিডিওটা চেয়েছিল। তো সেইটা আমার মনে হয়েছিল একটা উৎসব যেখানে চেতনার গন্ধ রয়েছে, অরুণ মুখোপাধ্যায়ের সাম্রাজ্য, এটা যেটা আমি আজকে বয়ে নিয়ে চলেছি ঠিকই আছে। তো এই গানটার থেকে অ্যাপ্রোপ্রিয়েট গান আর কিছু হতে পারে না, যেখানে আমরা বাংলায় তো থিয়েটার করেছি, বাংলার বাংলার জন্য থিয়েটার করেছি, বাংলার রিপ্রেজেন্টেটিভ হয়ে থিয়েটার করেছি। তো বাংলার মুখটা আমাদের কাছে বারবার ফিরে আসাটা খুব দরকার। জীবনানন্দ দাশ মানে অন্যভাবে দেখেছেন আর কবিতা, তো আমরা নাটকের মাধ্যমে সেই বাংলাকে, বাংলার রসটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি, সেই জন্যই পরিকল্পনা। এবং অলরেডি একজন লিখেছেন, বিদ্যুৎ ভট্টাচার্য লিখছেন, জগন্নাথ দেখতে যাচ্ছি, 28 তারিখে টিকিট কেটেছি, 40 বছর আগে দেখেছি, আবার দেখবো। তো আমার মনে হয় নীলদা চেতনার মানে চেতনার নাট্যের এটাই মজা। জগন্নাথ নিয়েও আমার নীলদার কাছে প্রশ্ন আছে, কিন্তু চেতনার নাট্যের এটাই মজা যে যুগে যুগের ইন্টারপ্রিটেশন পাল্টে যায়। কিন্তু এই যে মানে এই যে নাট্যভাস, মানে চেতনা গোষ্ঠীর যে একটা নাট্য পরম্পরা রয়েছে বা একটা নাট্যভাস রয়েছে, মানে যুগে যুগে বিভিন্ন সময়, মানে হয়তো 2016-তে দেখলে একরকম মনে হবে, আবার 2024-এ দেখলে একরকম মনে হবে। কিন্তু সে দুটোতে ধরো তুমি জগন্নাথের ভূমিকায় অভিনয় করছো, কিন্তু এই বছর ধরে ধরে তো মানে এক চেতনার একটা খুব সুস্পষ্ট রাজনৈতিক বয়ানও তো রয়েছে, চেতনার নাট্যভাসের মধ্যে প্রথিত রয়েছে, সেটাও একটা কারণ। এই উদ্বোধনী অনুষ্ঠানের পর মারিচ সংবাদের সম্মিলিত অভিনয়, এমন একটা কাল্ট নাটক, এমন একটা ক্লাসিক নাটক, যেটা বাংলা নাটকে চেতনা ছাড়াও বহুদল অভিনয় করেছে,
এবং আমরা শেষ যে ইন্টারভিউটা করলাম, অরুণ মানে শ্রদ্ধেয় শ্রী অরুণ মুখোপাধ্যায় ছিলেন, নীলদাও ছিল, সেই ইন্টারভিউটা অনেকে দেখেছেন, আমরা ভালো সাড়াও পেয়েছি, আপনাকে ধন্যবাদ। অরুণবাবু বলছিলেন নীলদা যে অনেকে মারিচ 1 ঘন্টাতেও করেছে, এবং খুব ইন্টারেস্টিং একটা কথা অরুণবাবু বলছিলেন যে মারিচ ফ্লাড লাইটেও করা যায়, আবার প্রসিডিয়ামে ফুল গ্র্যান্ডারের সাথেও করা যায়। তো তুমি মারিচকে যখন এই সম্মিলিত অভিনয়ে, এটা একটু জানিয়ে রাখি যে চেতনার যে 50 বছর পূর্তি হয়েছিল, সেখানে মারিচ সংবাদে প্রথম সম্মিলিত অভিনয় হয়েছিল, সে অভিনয় আমি দেখতে গেছিলাম, এবং সেটা অদ্ভুত অদ্ভুত ভালো একটা সম্মিলিত অভিনয় হয়েছিল। তো নীলদা, তুমি যখন ডিরেক্টোরিয়ালি মারিচকে অ্যাপ্রোচ করছো, মানে অরুণবাবু নির্দেশনা করা বা অরুণবাবুর লেখা তো স্ক্রিপ্টটা রয়েছে, কিন্তু তুমি যখন নিজের মতন করে একটু ইন্টারপ্রেট করছো, নাট্যভাষটা এক রেখে, তখন তোমার মনোভাব কি ছিল? মানে নির্দেশকের দৃষ্টিভঙ্গিতে তুমি মারিচকে কিভাবে দেখছো? না, আমি মূলত অরুণবাবুর পরিচালনার ওপরে কিছু করি। অরুণবাবুর পরিচালনাটাই মনের মধ্যে গাঁথা দেখা দীর্ঘদিন। সেটাকেই যখন সম্মিলিত অভিনয় দেবশঙ্কর হালদার আসছেন, সুভাষিস মুখোপাধ্যায় আসছেন, বিশ্বজিৎ চক্রবর্তী আসছেন, চন্দন সেন আসছেন, মেঘনাথ ভট্টাচার্য আসছেন, শান্তিরাম যারা আছেন তারা, এবং বাবা এসছেন রিহার্সালে, তাদের সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য করেছিলেন তখন। অনির্বাণ চক্রবর্তী তো আগে থেকেই করতো। তো আমি বাবা এসছেন রিহার্সালে, তখন বাবা তখন এতটা শরীর খারাপ ছিল না। এসে একটা তাকে জিজ্ঞেস করছেন এটা কেন, এটা, বা তার বাড়িতে গিয়েও ইনফ্যাক্ট জেনে এসছেন। সুভাষিসদা যেমন দুবার বাড়িতে গেছিল, বাবার দিয়ে কিভাবে বাল্মীকিটাকে দেখেছেন উনি। তো এটা সম্পূর্ণই অরুণ মুখোপাধ্যায় ন্যারেট করে দিয়েছেন। আমি শুধু যা যা দরকার, টেকনিক্যালি দরকার, সেটাকে মানে সবার সাথে থেকে করেছি, এবারেও তাই করেছি। আসলে এটা একটা উপলক্ষ ছিল, যেমন আমি আবারও বলে রাখছি, সেদিনকেও লাইভে বলেছি, 2027-এ জগন্নাথেরও 50 বছর। আমাদের থিয়েটার তো মরে যায়, পুরোনো নাটক আর করা যায় না। অনেক কাল্ট নাটক আছে, ক্লাসিক নাটক, যেগুলো করা যায় না। মানে চাক ভাঙা মধু বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায় আমি অনেক ছোটবেলায় দেখেছি, কিন্তু আর হয়তো নতুন ভাবে অন্য দল করেছে, আবার করেছে, সেটা ঠিক আছে, সেটা করতেই পারে, কিন্তু ওই টিম, ওই থিয়েটার ওয়ার্কশপ আর করবে না। এই যে, এবং এখনো চেতনা যখন মারিচ সংবাদ করে যাচ্ছে মানুষের ভালো লাগার টানে, চাহিদার টানে, সেটা কিন্তু আমি সবসময় মানে বাবার যে আধুনিক ভাষ্য, যে আধুনিক নাট্যভাস মারিচ সংবাদে যে উনি তুলে এনেছিলেন, এবং এত সহজ সরল ভাবে তার যে অভিঘাত, সেইটাকে ধরে রাখাটাই আমাদের কাজ। এবং মেরি বাবার গান বিপ্লব কেতন চক্রবর্তী মানে একটা অসামান্য জায়গায় নিয়ে গেছিলেন। তো আমরা সেটা, এবার আমি যখন করছি অবশ্যই আমার মতো করছি। জগন্নাথের ক্ষেত্রে একই কথা বারবার বলে এসেছি আমি, অরুণবাবুও একই কথা বলেন। খালি একটা জিনিসই দেখার, ভুল দিকে না চলে যায়, ভুল ইন্টারপ্রিটেশন যাতে না হয়, যাতে ভুল মানে না পৌঁছয় লোকের কাছে, সেটাই দেখায় আমার কাজ। এবার কে কতটা বেশি ভালো সেটা এমনি আলোচনার মধ্যে হতে পারে, কিন্তু সেটা বড় ব্যাপার নয়। নাটকটার ক্ষতি হচ্ছে কিনা, নাটকটার যাতে কোনো ক্ষতি না হয়, সেটাই আসল ব্যাপার। সেটাকেই আমরা ধরে রাখার চেষ্টা করেছি। জগন্নাথ হোক, মারিচ সংবাদ হোক, এই দুটো নাটক নিয়েই মূলত বলছি, যেগুলো যেগুলো একদম ভারতীয় থিয়েটারের ইতিহাসে প্রথিত হয়ে আছে এবং চিরকালীন জল করবে। তো আমরা, আমার পরের জেনারেশন যদি চেতনায় যে থাকবে, সেও যদি করে নিয়ে যেতে পারে, কারণ মানুষের চাহিদা থাকবেই। এমন দুটি নাটক এবং তার নির্মাণ শৈলী, জগন্নাথে শুধু জগন্নাথের অভিনয় নিশ্চয়ই ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, কিন্তু জগন্নাথের নির্মাণ শৈলী আমি বারবার শেখার ওয়ার্কশপের। না, একদমই তাই, 100%। এবং চেতনার একটা ওয়ার্কশপ করার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে খুব অদ্ভুতভাবে জগন্নাথের একটা পোর্শন নীলদা আমাদের বলেছিল অভিনয় করতে, এবং জগন্নাথের, হ্যাঁ, এবং জগন্নাথের ওই জগন্নাথ নিয়ে তো আমরা কথা বলবোই ডেফিনেটলি নাটকে। তো এটা জগন্নাথ ছাড়া এই বহুরূপে নীল ইতি সুজন অসম্পূর্ণ থাকবে, চেতনাই অসম্পূর্ণ থাকবে। নীলদা, মারিচের আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমার মনে হয়, যেটা আমার মনে হয় বহুরূপে নীল ইতি সুজনের যে সমস্ত নাটক প্রদর্শিত হবে, তার একটা খুব খুব জরুরি আঙ্গিক, সেটা হচ্ছে সঙ্গীত। তুমি বরাবরই পরিচালনার দৃষ্টিভঙ্গি থেকে সঙ্গীতের উপর খুব জোর দিয়েছো, এবং ডন তাকে ভালো লাগে বলি, বা জগন্নাথের তো একটা বিরাট মিউজিক্যাল দিক আছে, কিন্তু সেটা অরুণ বাবুর দিক আমি বলছি। মারিচ সংবাদও একটা মিউজিক্যাল নাটক, গানের অত ভূমিকা নেই, গানের অত ভূমিকা নেই জগন্নাথের সাথে। হ্যাঁ মানে, হ্যাঁ মানে জগন্নাথ মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে একটা কোরিওগ্রাফির সম্পূর্ণ একটা ব্যাপার রয়েছে। এবং তার সঙ্গে মারিচ তো ধরা মিউজিক্যাল, ডন মিউজিক্যাল, ঘাসিরাম কোতোয়ালেও কিন্তু প্রচুর গানের ব্যবহার রয়েছে, যেগুলো আমরা দেখেছি। মহাত্মা বনাম গান্ধীতে মিউজিক্যাল, এবং মহাত্মা বনাম গান্ধী আমি জানি না দেখেছেন কিনা আপনারা, যদি দেখেন তাহলে মানে মহাত্মা বনাম গান্ধীতে সঙ্গীতের প্রয়োগ দেখে সত্যি শিহরণ জাগে। মানে অরুণবাবুর গলায়, একটু বলেই দিচ্ছে একটা স্মরের হিসেবে, অরুণবাবুর কণ্ঠে একটি গান আছে,
যেটা ব্যবহার করা হয় অদ্ভুত, মানে শিহরণ জাগানো একটা সিকোয়েন্স, যেখানে অরুণবাবু রঘুপতি রাঘব রাজা এই ক্ষেত্রে আমি আমি বলি তোকে একটুখানি, সেটা হচ্ছে হ্যাঁ প্লিজ। একটা হচ্ছে আবহ, একটা হচ্ছে নাটকের আবহ, মানে অনেকগুলো এলিমেন্ট মিলে তো একটা নাট্য তৈরি হয়। সেখানে আবহ থাকে, কস্টিউম থাকে, লাইটস থাকে, সেট থাকে, প্রপস থাকে। এটা হচ্ছে আবহ, মহাত্মা গান্ধীর আবহ বা জগন্নাথের আবহ। আর একটা হচ্ছে গান, মিউজিক্যাল। মিউজিক্যাল মানে গানের আধিক্য, যেটাকে আমরা অপেরা স্টাইল বলি আর কি, মানে ফ্যান্টম অফ দ্য অপেরা। আমি লন্ডনে গিয়ে দেখলাম যেটা, কিন্তু ওই অপেরা স্টাইলে আমরা কোনোদিনই পারবো না। আমাদের সেই দক্ষতার চেয়ে বড় ব্যাপার আমাদের, যাক সেটা অন্য পয়েন্ট, মানে আমাদের সেই টেকনিক্যাল গানের আধিক্যটাই আমি বলছি। যেমন মারিক সংবাদে গানের একটা বিরাট ভূমিকা আছে। আমি সবসময় ভীষণই অঞ্জন দত্তের সঙ্গেও যখন থিয়েটার করেছি, গান মিউজিক্যাল করেছি, রক মিউজিক্যাল, কটলাইন, কেয়ার পরিণাত্য গানের দারুণ ভূমিকা ছিল। তো আমি সবসময় গানটি ছিল লেখার মধ্যে, সেটাকে আমাকে উস্কে দিয়েছে করতে। ডনে তো ছিল ম্যান অফ লা মাঞ্চা, ইটস ভেরি ভেরি হিট মিউজিক্যাল অফ ব্রডওয়ে। এবং হিবিজিবি বাহিনীতেও আমি এটাকে মিউজিক্যাল বলবো না, কিন্তু গানের একটা অসম্ভব উদ্ভট প্রয়োগ আছে। একদমই তাই। এবং এই মিউজিক্যালের অ্যাসপেক্টটা তো কিন্তু নীলা, আমার খুব জিজ্ঞেস করা তোমার ইচ্ছে ছিল যে তুমি যখন ডিরেক্টোরিয়ালে একটা প্রজেক্ট ভাবো, তখন মিউজিক এতে, মানে আমি বলছি মিউজিক্যাল গুলোই যদি আমি ধরি, আবহটা যদি আপাতত বাদ রাখি, মিউজিক একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট প্লে করে। মানে সেটা কি তোমার ছোটবেলায় একটা সাংগীতিক পরিবেশে বড় হয়ে ওঠার জন্য, নাকি ছোটবেলায় মারিচের মতো নাটক দেখার জন্য, অরুণবাবুর সঙ্গে থিয়েটার করার জন্য, নাকি তুমি, মানে যারা জানেন না, হ্যাঁ যারা জানেন না তাদের বলি, নীলদা খুব ভালো ইনস্ট্রুমেন্টও বাজায়, মানে নীলদা একদম প্রফেশনালি গিটার বাজায়। সো মানে সামগ্রিকটাই কি সেটা সেটা কাজ করে, মানে মিউজিক্যাল যখন ভাবছো? শুনতে পাচ্ছ কি? শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে এবার পাচ্ছি, পাচ্ছি, বলো এবার বলো পাচ্ছি। বলো। 8-15 হ্যাঁ বলো মিনিট বলো বলো। এতে সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক নাকি? নেটওয়ার্কের প্রবলেম হ্যালো? হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছ না, তো? আমার যেটা বলার হচ্ছে, এটা অবশ্যই একটা পরিবেশের প্রভাব। কারণ আমি ছোটবেলা থেকে, হ্যাঁ, মানে হ্যাঁ বাবা যখন ভালো মানুষের পালা করছেন, ব্রেক্টের গুড পার্সন অফ সেক্স ওয়ান থেকে, তার অসংখ্য গান শুনে বড় হয়েছি। বা মাদার নাটক করছেন, মা বিখ্যাত, ম্যাক্সিম গোর্কির নয়, ব্রেক্টের লেখা, ম্যাক্সিম গোর্কির মা থেকে ব্রেক্টের নাট্যরূপ। তো এত তার গানকে তিনি যেভাবে ব্যবহার করেছেন থিয়েটারে, বাংলা থিয়েটারে বোধহয় আর কেউ সেভাবে করেনি, এটা আমি বেশ দৃঢ়তার সঙ্গে বলতে পারি। মানে অন্যরা করেনি বলে, এইভাবে করেনি, এইরকম নানান স্তরে। তো সেইটা আমার সবসময়, গান সবসময় খুব টানতো। আমি গানের কথাই বলছি, আবহ নয়। সেই গানের ভালো লাগা থেকে তারপরে আমি বললাম না, আমি অন্য যে নাটকও বাইরেও করেছি, সেখানেও যেহেতু আমি একটু আধটু গাইতে পারি, গিটার আমি বেশ শখে বাজাই। তো সেই কারণে সবসময় আমার নাটকগুলোতে, প্রথম নাটকে ঘাসিরাম গান, সেখানে দেবজ্যোতি মিশ্র আর আমিও অনেক সুর, দুজন মিলে সুর করেছি। গোপাল উড়ে অ্যান্ড কোন, এখানে অরুণ মুখোপাধ্যায় আমি দুজন মিলে সুর করেছি। তো আমার সবসময় গান একটা বড় ভূমিকা নিচ্ছে। আমি সবসময় গান ছিল না, মাগন রাজার পালায় গান ছিল না, কিন্তু যেখানে গানের একটা সুযোগ রয়েছে এবং নাটকটা খুব সাংগীতিক পরিকাঠামোয় লেখা, সেখানে আমি গানের জন্য জান লড়িয়ে দিয়েছি একবারে। মানে লড়িয়ে দিয়েছি মানে আমি লক্ষ্মী কমিউনিকেট, যেটা ডনে প্রচন্ড ভাবে, কারণ আগেও দুঃখমুখী যোদ্ধাতেও গানগুলো ছিল, আমি অন্য সাউন্ডস্কেপে প্রবুদ্ধ ব্যানার্জি এসে সেটা তৈরি করেন। ঘাসিরামও আমার গানগুলো ইটস বিকাম ভেরি ভেরি, খুব গানটা একটা নাটকটাকে আপলিফট করে সবসময়, যাতে মানুষ এবং মানুষের কাছেও পৌঁছয় সেই গানগুলো, মানুষের ভালো লাগা তৈরি হয়, তার ভিজুয়ালিটি এবং টোন, গান, লিরিক্স সব থেকে। এবং আমি আবারও বলছি, এবিজিবি বাহিনীতেও গানের আমি ব্যবহার করতে চেয়েছি, একদম ব্রেকটিয়ান ওয়েতেই বলবো। এক কথায় বোঝানোর জন্য বললাম। এবং তার কথার মধ্যে যে সুকুমার রায়ের যে প্রতি যে শ্রদ্ধা রয়েছে, যে ভালোবাসা রয়েছে, এবং সুরগুলো একদম গোপালুরের থেকে আলাদা সুর। গোপালুরে ভীষণ ক্লাসিক্যাল টপ্পা, আর এটা ভীষণই আধুনিক একটা সুর, ভীষণ মেলেডি, রোমান্টিক, একটু কাটকাট। সো এটা নাটকের পরিকাঠামোটাই হিবিজিবির আমাকে হেল্প করেছে।
তো আমি হেমিজিবির কথা বারবার বলছি, এটা আমার খুব প্রিয় একটা বিষয়, আমার বহুদিনের ইচ্ছে ছিল এটা করার। আর একটা জিনিস আমি একটু বলে দিই অগ্নি, পরের প্রশ্ন যাওয়ার আগে, যারা দেখছেন বা দেখবেন, যে এটা কিন্তু আমার জন্মদিনটা একটা মাত্র উপলক্ষ। আমি বারবার বলছি, আনন্দবাজারের চর্চাতেও তাই বলেছি। এটা কিন্তু মানে মনে করার কোনো কারণ নেই যে এ বাবা নিজে ওর জন্মদিনে অনেকে বলার চেষ্টা করছেন, আমি তো বলে দিচ্ছি যে অনেকে না, খুব খুব কম সংখ্যক 10%, সেই 10%-এর ওই মাধ্যমেই আমি সবাইকে জানাচ্ছি। আমি বড়জোরে বলছি, এটা আমার উপলক্ষ ছিল এতগুলো নাটককে চট করে তো আনা সম্ভব হয় না। তো সে তো উপলক্ষ 50 বছর মানে একটা পৌঁছলিতে, ও বাবা 50 বছর কাটিয়ে দিলাম, ওই সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির মতো। তো সেইটাই আলাদা কারণ। এবং আমার মৃত্যু দিনে তো আমি নাট্য উৎসব করতে পারি না। আমার পয়েন্ট হচ্ছে এটা, মানে আমার মৃত্যু দিনে শোক সভা হতে পারে, মানে অনেকে লিখছেন যে এটা বাংলা থিয়েটারে কোনোদিন হয়নি, হলো প্রথমবার। যদি প্রথমবার হয়েই থাকে, অন্যায়টা কি? এটা কিন্তু 80% মানুষ বলছেন না, কারণ থিয়েটারের কিছু মানুষ বলার চেষ্টা করছেন। আমি তাদেরকেই বলছি করজোরে, আপনি ভুলে যান না। হ্যাঁ, লেখা হচ্ছে, আমার তো একটা তো লিখতে হবে, না লিখলে একটা উপলক্ষ না পেলে কিছু করা যায় যে কোনো স্পেশাল কিছু, একটা স্পেশাল উৎসব, এই উৎসব হবে কোনোদিন এই নটা নাটকে। এই এত মানে, এবং ধারা নাকি 70-এর দশক থেকে শুরু করে 2024, সো একটা মানে এত বড় 54 বছরের একটা স্প্যানকে আমরা ধরছি। 54 বছর, 54-এরও বেশি, 73, 37, 40, 61 বছরের স্প্যানকে আমরা ধরছি একটা উৎসবে। 61 বছরের স্প্যানকে, তাতে কি আমি জানি না, মানে এই থিয়েটারে এত অসুবিধা কেন? কি অসুবিধে থিয়েটারের মানুষদের, আমি এটা বুঝতে পারি না। আমি এটা যাদের এটা আছে, আমি তাদের জন্য এটা বললাম। সাধারণ মানুষ যারা দর্শক এত টিকিট কেটেছেন, পাশে দাঁড়াচ্ছেন, তাদের প্রতি আমি একদম মানে কি বলবো, নতমস্তকে উর্নিশ জানাচ্ছি, সেলাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এবং সেই সমস্ত 10% বা 5% বা 2% থিয়েটারের মানুষদের বলছি, আপনারা এটা করবেন না। এর পেছনে অনেক পরিশ্রম লাগে, প্রচুর মানুষ পরিশ্রম করছে, সেখানে অগ্নিও করছে, ওর মতো করছে, প্রচুর মানুষের শ্রম জড়িয়ে আছে এর মধ্যে। এটাই আমি এটা বলে দিলাম, কিছু মনে করিস না না, বলেছো, খুব ভালোই করেছো। এবং আমাদের একটা প্ল্যানও আছে, আমার আর নীলদার, যে এই ঠিক আছে না? বহুরূপে নীল ইতিসূচন শেষ শুনতে হওয়ার পাচ্ছিস? পর আমরা একটা, হ্যাঁ শুনতে পাচ্ছি, যে আমি বলছিলাম যে আমাদের আরেকটা প্ল্যানও আছে, যে বহুরূপে নীল ইতিসূচন উৎসবটা শেষ হয়ে যাওয়ার পর আমরা আরেকটা লাইভ করবো, সেখানে নানা রকম কথা বলা হবে। তো সেটা দেখা যাক, সেই লাইভটা আপাতত, সেই লাইভটা হবে সরি, কিনা। আমি কিন্তু একটু এটা প্রসঙ্গের বাইরে বেরিয়ে বললাম কথাটা, না আমার না না না, এটা ভালোই বলা খুব করেছো। দরকার। না 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 না, এটা ভালোই করেছো বলে। তো তোমার পরিচালনার দিকটায় আমরা যদি আবার পরে আসি নীলদা, অভিনেতা নীল মুখোপাধ্যায় যদি ফিরি, সে অভিনেতা নীল মুখোপাধ্যায়েরও কিন্তু প্রচুর নাট্য রয়েছে, বিনোদিনী অপেরা রয়েছে, হারানের নাচ জামাই রয়েছে, এবং বাকিগুলোতে তো তুমি পরিচালক এবং অভিনেতা, মানে ডনটাকে ভালো লাগে এটা আমি আলাদা বললাম, ব্রেন রয়েছে অবভিয়াসলি, ব্রেন রয়েছে 100%। দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনার সংস্কৃতির নাট্য ব্রেন, যেখানে নীলদা, দেবেশ চট্টোপাধ্যায় এবং বিদিত্যাদি, এরা তিনজন অভিনয় করেন। অদ্ভুত একটা নাট্য, মানে সেই ব্রেনও আমি আমার খুব জরুরি একটা অভিনয় বলে। রাইট, তোমার বোধহয় ইন্টারনেট একটু গোলমাল করছে, তুমি মাঝে মাঝে ফ্রিজ হয়ে যাচ্ছ, তারপরে তোমাকে আবার দেখা যাচ্ছে। ইন্টারনেটটা সামান্য গোলমাল করছে হয়তো, এই তুমি ফ্রিজ হয়ে গেছো, হ্যাঁ আবার আবার আসছে। ওয়াইফাইটা কি চেঞ্জ করে দেবো? 4G করে দেবো? হ্যাঁ করো করো করো, একবার দেখো, একবার ট্রাই করে দেখো, তো ট্রাই করে দেখো, যদি হয় ট্রাই করে দেখো। হ্যাঁ, আটকে যাচ্ছে। হ্যাঁ, একবার ট্রাই করে দেখো। নীলদা, আস্তে আস্তে দু তিনটে ছোট্ট কথা বলে দিই আপনাদের। সেটা হচ্ছে, এই বহুরূপে নীল ইতি সুজন এই উৎসব তো শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, এবং 28শে জুলাই পর্যন্ত নাটকের উৎসবই চলবে। এবং দুটো জায়গায় হচ্ছে, মধুসূদন মঞ্চ, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল।
ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে শুধুমাত্র 26শে জুলাই হচ্ছে মহাত্মা বনাম গান্ধী, বাকি যে সমস্ত নাট্য আপনি দেখবেন সেই সমস্ত নাট্য কিন্তু মধুসূদন মঞ্চে হচ্ছে। কাল মারিচ সংবাদ আছে, পরশু আছে বিনোদিনী অপেরা, যদি আমি খুব ভুল না করে থাকি 23 তারিখ, 25 তারিখ ব্রেন আছে, এটা আমি জানি, এবং 27 তারিখ ডন রয়েছে দুপুরবেলা, এবং সন্ধ্যাবেলা ঘাসিরাম কোতোয়াল রয়েছে। 28 তারিখ সকালবেলাতে জগন্নাথ রয়েছে, সকালবেলায় জগন্নাথ রয়েছে, এবং 28 তারিখ জগন্নাথ রয়েছে সকালবেলা, এবং 28 তারিখ বিকেলে চেতনার যে নতুন নাট্য, যার মানে যেটা লিখেছেন, সুরারোপ করেছেন এবং নির্দেশনা করেছেন নীল মুখোপাধ্যায়, সেই হিবিজিবি বাহিনীর প্রিমিয়ার শো, সেটাও এই উৎসবে হচ্ছে 28শে জুলাই সন্ধ্যে 7টা মধুসূদন মঞ্চে। আমি সূচিটা একবার বলে দিচ্ছিলাম নীলদা সবাইকে। এবার তোমার অভিনীত নাটকগুলোর কথা যদি, তোমার অভিনীত নাটকগুলো যদি একটু একটু ছুঁয়ে যাই, ব্রেন তুমি বলছিলে কানেকশন ডিসরাপ্ট হওয়ার আগে যে ব্রেন তোমার অভিনীত খুব জরুরি একটা নাট্য, তুমি জরুরি শব্দটা ব্যবহার করলে কেন? না, ব্রেন আমার জরুরি তো অভিনেতা হিসেবে ব্রেন আমাকে, ব্রেন একটা প্রায় খনির মতো। দেবেশ চট্টোপাধ্যায় নাটকটি যখন 2011-তে লিখেছিলেন, 10-এ বোধহয় লিখেছিলেন, এবং নাটকটা রিহার্সাল করতে করতে আমার মানে একজন অভিনেতা কি করে প্রতি মুহূর্তে নিজেকে উন্নত করার চেষ্টা করে, চর্চিত মানে চর্চার মাধ্যমে ব্রেনের সেই চর্চাটা আমার নাটকটার অসম্ভব আমাকে আরেকটু কনফিডেন্স দেয়, আমাকে আরো কিছু শেখায় দেবেশদার সঙ্গে কাজ করা, এবং নিজের যে ইমাজিনেশন, নিজের যে ভাবনা, চরিত্রটার মধ্যে এত শেডস রয়েছে, শেডস হচ্ছে বড় ব্যাপার, স্তর রয়েছে, এবং যেভাবে নাটকটি লিখেছেন তাতে 3টে চরিত্রের নাটক, সাইকোলজিক্যাল টার্ময়েলস চলে পুরো নাটক জুড়ে, আস্তে 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 নাটকটা যেভাবে একটা জায়গায় পৌঁছয়, মানে একদম ওই প্রায় এর মতো অর্কেস্ট্রার মতো আস্তে 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 আস্তে। তো সেইটা অভিনেতা হিসেবে আমাকে এখনো, যতগুলো ব্রেনের শো করেছি, রোজ তো একই শো হয় না, একই রকম অভিনয় হয় না, সেটা আমাকে খুব আনন্দ দেয় এবং প্রতিদিন শেখায়। তাই ব্রেনটা যে আবার করতে পারছি এত বছর, এবং পীযূষ দা করতেন, স্মরণেই করি বলবো। আমি এই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম, তোমার একটা লেখায় পড়েছিলাম যে পীযূষ গাঙ্গুলির জন্য তোমরা প্রত্যেক শোতে শো হয়ে যাওয়ার পর 3জন মিলে কাঁদো। এইটা তুমি একটা ফেসবুক পোস্টে লিখেছিলে, আমার মনে আছে। ওই স্মৃতিটাও নিশ্চয়ই। পীযূষদা তো চেতনায় ছিলেন, তো পীযূষদা চেতনায় প্রথম জ্যেষ্ঠ পুত্র নাটকের মাধ্যমে পীযূষদার আবির্ভাব হয়। আমাকে অনেক ছোট থেকে চিনতো, পীযূষদার সঙ্গে আমার একটা অন্য রকমের একটা ইকুয়েশন ছিল। তো পীযূষদার চলে যাওয়াটা, পীযূষদার আমার মনে আছে যে স্টুডিওতে যাকে ওই কথা না বলা আবহাওয়া করে চলছিল। হ্যাঁ, এবং বাকি দুটো নাটক নিয়ে যদি একটু ছুঁয়ে যায় অভিনেতা, মানে নীলদা অভিনেতা হিসেবে বিনোদিনী অপেরা, হারানের নাচ জামাই। বিনোদিনীর ক্ষেত্রে যেটা হচ্ছে, বিনোদিনী অবন্তী আমার দীর্ঘদিনের বন্ধু, বহুদিন কাজ আমার ভালো লাগে। ও নানান রকমের কাজ করেছে এবং সেটা ওর সবচেয়ে জনপ্রিয় বোধহয় বিনোদিনী হলো আর কি, এতদিন কাজ করে মানুষের ভালো লাগা থেকে। তো ও আমাকে আবদার করেছিল একটা চরিত্র করে দিতে হবে। তারপর ফাইনালি বলে গুরুমুখ রায় করতে হবে। গুরুমুখ রায় 2টো দৃশ্য নাটক সুন্দরভাবে এনেছে চরিত্রটা। ব্রেনের মতো ওরকম সারাক্ষণ জুড়ে হয়তো নেই, কিন্তু গুরুমুখটা করে আমি ওই 2টো চরিত্রের 2 রকম, গুরুমুখ এক জায়গায় প্রেমে পড়ে বিনোদিনী, আরেক জায়গায় মানে রিজেক্টেড হচ্ছে, মানে নিজেই রিজেকশনটা মেনে নিতে বাধ্য হচ্ছে। এই 2টো দৃশ্য আমার খুব ইন্টারেস্টিংলি ডিল করি। সুদীপ্তা রূপাও আমার বহুদিনের সাথী, অভিনেত্রী হিসেবে ভালো লাগে বিনোদিনী অপেরার। আর এই বিনোদিনী অপেরার সাকসেসটাও অবন্তীর জন্য ভালো লাগছে, বা সুদীপ্তার জন্য ভালো লাগছে, পাওনা ছিল স্টেজে। এবং তার সঙ্গে শুধু বিনোদিনী অপেরায় হারানের নাচ জামাই রয়েছে অরুণবাবুর আরেকটি মানে অরুণবাবুর স্ক্রিপ্ট করা, অরুণবাবুর ডিরেক্ট করা একটি নাটক, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীলদা চেতনার কিন্তু ইতিহাস সম্পৃক্ত হয়ে রয়েছে। তারপরে পুতুল নাচের ইতিকথা বাবা করেছেন। বাবা সবসময় উপন্যাসটিতে অনেক কাজই করেছেন, তার আগে মূল আমরা সমুদ্র গল্প থেকে, যেগুলো মানুষ জানে না, চেতনার হয়ে না অন্য প্ল্যাটফর্মে করেছেন বহুদিন, বহু এরকম আছে। এবং বাবা সম্প্রতি বিভূতিভূষণের ছোট গল্প থেকেও নাটক দিচ্ছিলেন, সম্প্রতি না 2-3 বছর থেকে। বসে বসে উনি লিখতে ভালোবাসেন, কিন্তু বলেন যে উনি নাটককার নন। হারানের নাচ জামাই সুপার ডুপার হিট একটা পালা মানে পালা গান হিসেবেও হয়েছে, গণনাট্য সংগ্রহ করেছে, প্রচুর শো হয়েছে একটা সময়। আমিও 98 সালে চেতনা 4টে শো করেছি মুম্বাই শহরে, পুজোতে। বিশেষ তাতে জগমোহনের তোতলা হিরো আছে, হিরোই তোতলা,
আসলে সঙ্গীত করে হ্যাঁ দারুণ চরিত্রটা করেছিলাম। এইবারে আমাকে বলে আমি বললাম আমি পারবো না ব্যস্ততার মধ্যে, তখন একটা শোয়ের দিন ওই ভুবন মন্ডল যে চরিত্রটা, ভুবন মন্ডল মানে যাকে ঘিরে নাটকটা, চাষিদের যে নেতা, তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে নাটকটা, গল্পটাও তাই। তো ও যখন ওকে বাঁচায় ময়নার মা, মানে এটা ময়নার মা নামেও কিন্তু অনেক পালা হয়েছে, হারানের নাচ ছাড়া ময়নার মা নামেও হয়েছে। ময়নার মাকে নিয়ে গল্পটা, সেই সাধারণ একটা দৃশ্য ওটা নাটকের সেকেন্ড হাফে আসে। তো একটা শোতে আমাকে, মানে আমি ওই থিয়েটারের স্বার্থে আমি সবসময় এগিয়ে যাই, থিয়েটারের যে কোনো দল, তুই যদি বলিস থিয়েটারের কোনো কারণে, তো সেই এগিয়ে গিয়ে একটা শো, মানে এগিয়ে গিয়ে উদ্ধার করেছি বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আমি করি আমার অনুরোধে। তখন আমি বলেছিলাম উৎসব একটা ভাবছি, তখন হয়তো তোমরা চাইলে আমি উৎসবে হয়তো হারানের নাচ করতে পারি, আমিও অভিনয় করতে পারি, যাতে মানুষ আরো দেখতে পায়। হয়তো ভুবন মন্ডল আর আমি করবো না এটার পর, জগন্নাথ যেমন করবো না, ভুবন মন্ডলও করবো না। তাহলে তো তোমার তোমার কি হচ্ছে বলো তো, তোমার তো এই উৎসবটা তাহলে করাই উচিত না। মারিচের শেষ সম্মিলিত অভিনয়, এরপর আর মারিচ করবো না। জগন্নাথের জগন্নাথের শেষ অভিনয়, জগন্নাথের শেষ অভিনয়, এরপর আর জগন্নাথ করবো না। হারানের নাচ আমি শেষবারের মতো ভুবন মন্ডল করছি, এরপর আর করবো না। এবার তুমি তার বাকিগুলো বলে দাও, এই শেষবার করবো না। এবার হ্যাঁ, এই কি যে থিয়েটার আর চেতনা নাট্য মানুষ এত ভালোবাসে, এবং যারা বলছি যারা, হ্যাঁ, এবং আমি অনেস্টলি বলছি যে যারা অরুণ মুখোপাধ্যায়কে যারা নাট্যকার হিসেবে চেনেন, তারা কিন্তু অনুবাদক অরুণ মুখোপাধ্যায়ের পরিচয়ও পাবেন বহুরূপে নীল ইতি সুজনে। 26 তারিখ ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে মহাত্মা বনাম গান্ধী অভিনীত হচ্ছে। অনির্বাণ চক্রবর্তী গান্ধীর ভূমিকায়, কস্তুরবার ভূমিকায় নিবেদিতা মুখোপাধ্যায় এবং হরিলালের ভূমিকায় নীলদা। সেটা কিন্তু অজিত দলভির মূল নাটক নীলদা, অরুণবাবুর অনুবাদ করা। তো এই অনুবাদক অরুণ মুখোপাধ্যায়, মানে এই যে তুমি বারবারই যে বলছো কি উপলক্ষ, মানে এটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হচ্ছে ব্যাখ্যাটা। কারণ এই উপলক্ষটার জন্যই আবার বারবার নতুন করে মহাত্মা বনাম গান্ধী সুপারহিট, মানে সুপার ডুপার হিট একটা নাটক, যেটা চেতনা বেশ 2-2.5 বছর ধরে অভিনয় করে চলেছে। 2.5 বছর না, তো 1 বছর 2 মাস 22 হলো তো না, 23 হলো, 23 হয়েছিল। হ্যাঁ হ্যাঁ রাইট, আমি চেতনার উৎসবের সঙ্গে গোলাচ্ছি, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলু দত্ত একটি নাট্যোৎসব করেছিলেন, বিলু দত্তর উৎসবে প্রিমিয়ার শো হয়েছিল। অনেক ডিরেক্টর নতুন, অনেক ডিরেক্টর নাটক করেছিলেন, 8 জন ডিরেক্টর নতুন নাটক করেছিলেন। নীলদা মহাত্মা বনাম গান্ধী করেছিলেন। তো নীলদা মহাত্মা বনাম গান্ধীর কনস্ট্রাকশন দেখতে গিয়ে, এটা আমার ব্যক্তিগত অভিমত, তুমি আলাদা মানে আলাদা মত হতেই পারে, তো আমার মনে হয়েছে তুমি এই যে কাজগুলো সমস্ত করেছো, যার মধ্যে ঘাসিরাম রয়েছে, ডন রয়েছে, সমস্ত কাজ রয়েছে, মহাত্মা বনাম গান্ধীর গঠনটা বা বুননটা সম্পূর্ণভাবে আলাদা, সম্পূর্ণভাবে মৌলিক। এটার সঙ্গে তোমার অন্য কাজে, মানে এটা দেখলে বিশ্বাস করতে, মানে আমি ভার্সিটিলিটি নিয়ে বলছি, এটা দেখলে মানে এটা দেখলে সত্যি বিশ্বাস করতে অসুবিধা হয় যে তুমি ঘাসিরামের মতন ওরকম একটা গ্র্যান্ড মিউজিক্যাল করেছো, ডনের মতো ওরকম একটা লার্জার দেন লাইফ গ্র্যান্ড মিউজিক্যাল গোপাল উড়ে হয়। তো মহাত্মা বনাম গান্ধী এই একটা কি টেনশন ছিল যে মানে এত সিরিয়াস একটা নাটক, বলতে গেলে প্রায় নাটকটা জুড়ে কোনো কমেডি দৃশ্য নেই, একটা পিতা পুত্রের সমীকরণ রয়েছে, তার মধ্যে মা জড়িয়ে পড়ছেন, খুব সিরিয়াস গঠন বুনন, সেইখান থেকে কি একটা টেনশন ছিল যে মানুষ এত বছর পরে মহাত্মা বনাম গান্ধীকে গ্রহণ করবেন কিনা? হ্যাঁ হ্যাঁ ছিল, অবশ্যই ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার এই নাটকটা এমন ভাবে টেনেছিল, বহুদিন আগেই সিনেমাটাও দেখি, লকডাউনের সময় থেকে বলছি, এত ভালো লেগেছিল এই কনফ্লিক্টটা। তারপর উপন্যাসটা পড়ি, ইংরেজি বইটা আনিয়ে হরিলালের অটোবায়োগ্রাফি পড়ি, এত আমাকে উদ্বুদ্ধ করে নাটকটার বিষয়, তার যে স্তরগুলোকে ছুঁয়ে যায়, যে মানবিক স্তরগুলোকে ছুঁয়ে যায়, পিতা পুত্র মায়ের আড়ালে, স্ত্রীও সেখানে জড়িত এবং দেশ জড়িত, দেশ হয়েছে। তো সেইটা আমি একটা চ্যালেঞ্জের, প্রচন্ড চ্যালেঞ্জই ছিল। আমার মনে হয় অবশ্যই আমার ডিজাইন, যদি অ্যাজ এ পরিচালক বলবো, এই নাটকটাকে আমি যতটা সিম্পল রাখার চেষ্টা করেছি, মানে একদম কোট আনকোট কোনো, মানে আমি বলছি পায়তারা বলে একটা কথা আছে আমাদের বাংলায়, মানে আমি বোঝানোর জন্য বলছি, আমি করার চেষ্টা করি যেটুকু দরকার, যেটুকু ডিজাইন দরকার, এবং শেষে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমার ডিজাইনের মাধ্যমে, ইন্টারভেলটাও। তার বাইরে মূলত নাটকটা অভিনয় ড্রিভেন, মূলত মানে যে বড় বড় সংলাপ রয়েছে, এবং প্রত্যেকটা সংলাপ এত ভ্যালুয়েবল, তো সেই জন্য এটাতে অনির্বাণ চক্রবর্তীর এবং নিবেদিতা মুখোপাধ্যায়, নিবেদিতা সবাই বলছে এটা শ্রেষ্ঠ অভিনয়, ওর অসম্ভব একটা বড় ভূমিকা আছে নাটকটায়।
অনির্বাণ অসম্ভব কঠিন একটা গান্ধীর চরিত্র এখানে। তো ও যেভাবে করেছে, এই দুজনকে আমার অসম্ভব কৃতজ্ঞতা। এই দুজনে এই স্তরে অভিনয়টা না নিয়ে গেলে হয়তো এই নাটক মানুষ দেখতো না। মেরির কথাও বলবো, ও হরিলাল স্ত্রীর ভূমিকায়, এবং আমার টিম যারা যে ছোট 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 রোল গুলো বা দাঙ্গার যে দৃশ্যটা যেভাবে হয়, এগুলো ডিরেক্টরের ইনপুট। ওইগুলোই আমি বলছি, আমি ছোট ছোট ইনপুট। মানে এই নাটকে গ্র্যান্ডারটা অন্যভাবে আসে, ভীষণ 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 ভেতর থেকে আসে। দাঙ্গার দৃশ্যটা একটু কোরিওগ্রাফ, ওটা ইচ্ছে করেই একটা ট্রান্সফরমেশন আছে বলে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, আর বলবো না এটা কি বেশি। তো আমার মনে হয় সেইটা টেনশন, যে জায়গা থেকে প্রশ্নটা ছিল, অসম্ভব টেনশন ছিল। 2 ঘন্টা 45-50 মিনিটের নাটক, টু মাচ ভার্বোজ, মানে কথা 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 কথা, এবং কোনো সেই অর্থে রিলিফ নেই যেটা তুই বললি। কিন্তু যেটা আছে এত মানবিক, আমার মনে হয় মানুষের মনে কোথাও ওইটা কোথাও ছুঁয়ে যাচ্ছে। এতটা মানবিক যে মানুষ এটা গান্ধীর গল্প হিসেবে আর থাকছে না, প্রতিটা ঘরের গল্প হয়ে যাচ্ছে কোথাও গিয়ে কোথাও গিয়ে। যেমন একজন ভদ্রলোক আমাকে লিখেছিলেন, আমার ছেলে আর্টস নিয়ে সাহিত্য লেখালেখি করতে চায়, আমার সব বন্ধুর ছেলেরা ডাক্তার হয়ে গেছে, ও কিছুতেই আমার কথা শোনে না। এইটা নিয়ে আমার ভীষণ আক্ষেপ ছিল, কিন্তু নাটকটা দেখার পর আমি বুঝেছি না, ঠিক আছে, ছেলে যা করছে করুন। একদমই সত্যি। এবং কোথাও কি মানে বাবা ছেলের সম্পর্কটা তো খুব ইউনিভার্সাল। আমার মনে হয় মহাত্মা বনাম গান্ধীতে সেটা খুব মানুষকে টানে, সেটা মানুষকে খুব আকর্ষণ করে, সে তো বটেই। এবং নীলদা, ঘাসিরাম কোতোয়াল না হলে আজ আমরা হয়তো এই আলোচনাটাই করতাম না, সেটা নিয়ে তুমি যদি বলো। হ্যাঁ, মানে যেটা বলার হচ্ছে যে ঘাসিরাম কোতোয়াল ওই যখন চেতনা খুবই কোণঠাসা অবস্থা, একদম মানে ব্যাংকে 5,000 টাকাও পড়ে নেই, তখন 2015 এন্ডে আমি ঘাসিরাম কোতোয়াল আমার মাথায় এলো, আমি অবন্তীকে বললাম একটা পরিকাঠামো করে দাও, করে আমি তো আমার নিজে পুরোটাই লিখি, মানে এবং টাকা জোগাড় করি। এবার টাকা জোগাড় করে টাকা নেই, এবার ঘাসিরাম কোতোয়াল যদি ধর, মানে আমি বলতে চাইছি মানুষের মনে এত সাড়া না ফেলতো, মানুষের মনে বা এত জায়গায় আমরা গেছি, পুনেতে খোঁজ খোঁজ যে ঘাসিরামের জায়গা, জব্বার প্যাটেলজির যে প্রোডাকশন, থিয়েটার একাডেমি পুনের প্রোডাকশন, যেখানে মোহন আগাসি জি নানা ফাড়নবিশ করতো, আমরা পুনে গিয়ে যখন বোম্বেতে এবং পুনাতে পারফর্ম করলাম, মোহন আগাসি জি দেখলো ওই দিনটা, মানে এটা তো মানুষের এটাই পাওনা এতদিন বেঁচে থাকা, এটাই 50তম জন্মদিন, ওটাই জন্মদিন, ওই দিনটাই আমার জন্মদিন থাকবে। তো এবং মোহন আগাসি জি যখন, মোহন আগাসি জির অভিনয় দেখে আমরা ফিদা হয়ে গেছিলাম, কি চরিত্রটা করতেন উনি, বাবা, যেটা এখন আমি করি, ওনার মতো পারি না, কিন্তু উনি আমাকে, আমি জিজ্ঞেস করেছিলাম, আমার তো পা কাঁপছিল শরীর, আমার অসম্ভব ভয় লাগে। মোহনজি দেখছেন, এত ভয় লাগছে, একদম ওই মানে কি হবে কি বলবেন, কিন্তু উনি বললেন তুমি নাসিরুলকে যে রিকনস্ট্রাক্ট করেছো অসাধারণ। উনি শোয়ের পর রাত থেকে বাবাকে ফোন করলেন, উনি জানতেন না যে আমি অরুণ মুখোপাধ্যায়ের সন্তান। উনি জানার পর সঙ্গে সঙ্গে ওই হল থেকেই ফোন করেছে, সঙ্গে সঙ্গে কি নাটক দেখলাম, উনি একটা চিঠি লিখে দিলেন, আমি ছবি তুললাম। এবার এই যে খোদ হাসিরামের মাটিতে এই সাদর অভ্যর্থনা বা ভালোবাসা পাওয়াটা, তখন আমাদের 25টা শো কিন্তু হয়ে গেছে। আমরা পুনেতে যখন শো করছি তখন বোধ হয় 30 নম্বর বা 32 বা 33, হাসিরামের 56টার উপর শো হয়ে গেছে। তো এই যে মানুষের ভালোবাসাটা যদি না পেতো, চেতনা কি হয়ে যেত, তুই মেন্টালি ডিপ্রেসড হয়ে যেতিস। আর টাকা, এবার টাকা যে লাভ করেছে খাসিরাম আমি বলছি না, মানে অন্তত করে ফেলেছে। তুমি তখন অল্প অল্প টাকা দিতে পারতো, সবাইকে দিতাম যেটুকু, ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঘাসিরাম মানুষকে যে প্রচারটা দিল, চেতনাকে আবার নতুন করে যে সঞ্জীবনীর মতো, সঞ্জীবনীর আসল মতো উঠে দাঁড়ালো, তারপরে নাও ইটস নাও 2024, ভাবলে অবাকই লাগে না বছরে। ওই কষ্টটা অনেকে জানে না actually, যেটা সমস্যা হচ্ছে, মানুষ শুধু বাইরের আবরণটা দেখে। ও বাবা, আবার অনেকে ভাবলে আবার নীলও চলে এলো, লাল ছিল ঠিক আছে, আবার নীল ঢুকে পড়লো না। আমি তো কিছু ঢুকে পড়ার কিছু নেই, নিজের করে আমি খুঁজেও পাই না, আমার তার রোজগার আলাদা আমার। তো কিন্তু ওইটাই, আমি খুব ইমোশনাল ছেলে, আমার না কোনো রাগটা করবো নেই। ভুল আমিও করি, নিশ্চয়ই সবাই ভুল করে, ত্রুটি নিয়েই মানুষ। ব্রেক্টের বিখ্যাত কথা, ভুল যত তাড়াতাড়ি তুমি শুধরে নেবে সেটাই আসল। ভুল তো করবেই মানুষ, ভুল করাটা একটা জীবনের অঙ্গ, কিন্তু সেটা নয় আমার মতে। আমার আমার বারবার বলছি, আমার সিনেমা সিরিয়ালের পরিবেশে একটা পরিষ্কার অ্যাটিটিউড আছে, এখানে মনোপলি আছে, লবি আছে, সবই আছে, সবই আছে। থিয়েটারে না কি যে আছে আমি বুঝে যেতে পারি থিয়েটারের মানুষদের, মানে আমি থিয়েটার যারা করে বলছি, অসংখ্য দল, আমি ডনের সময়ও দেখেছি, অসংখ্য লোক পেছনে লেগেছে, কিন্তু মানুষ পারলো আলটিমেটলি, মানুষের জয় হলো।
এই থিয়েটারের লোকেদের এই পেছনে লাগার অভিসন্ধিটা আমি আজ অব্দি খুঁজে পারলাম না। কারণ মানে একটা মানুষ যদি ভালো কাজ করে, আর যদি দেবাশিস এত ভালো কাজ করছে, আমি কি দেবাশিসের উপর রেগে যাবো? আমার তো ভালো লাগবে। আজ নান্দিকারের পাঞ্চের জন্য এত হাউসফুল হচ্ছে, আমার তো ভালো লাগবে, গর্ব হবে যে বাবু আমি একই জেনারেশন, আমরা একসাথে বড় হয়েছি। তো এগুলো তো ভালো লাগার বিষয়। কেন কিছু মানুষ এত কেন মেন্টালি, তাহলে আর কি বড় বড় কথা বলছি আমি, মানে যাকে ঘাসিরাম, সত্যি ঘাসিরাম এটা না হলে চেতনা বন্ধ হয়ে যেত, বা বন্ধ হতো, ওটা বড় কথা। আমি হয়তো করতাম না, সিনেমা সিরিয়ালই ডুবে থাকতাম। এবং জগন্নাথ নিয়ে তো আমরা আলাদা একটা লাইভ সেশন করেছি, তাই জগন্নাথ নিয়ে খুব বেশি আমরা হাইলাইট করবো না। জগন্নাথ দেখুন এমনি হাউসফুল হয়ে ঠিক গেছে, ঠিক ঠিক ঠিক। এবং আমার বিশ্বাস নীলদা যতবার জগন্নাথ করবে এবং চেতনা যতবার জগন্নাথ করবে, মোস্ট ইম্পর্টেন্টলি জগন্নাথ হাউসফুলই হবে। 2 বছর আগেও চেতনার 50 বছর নাট্যোৎসবে একই চিত্র দেখেছিলাম, এবারেও একই চিত্র দেখবো, এবং তার মাঝেও একই চিত্র দেখেছিলাম। যেটা দিয়ে আলোচনা মানে আর দুটো নাটক আর পড়ে রইল। একটা নাটক আমি এই নিয়ে 6বার দেখছি, তোমাকে বলেছিলাম, এই নিয়ে আমার 6 নম্বর বার দেখা একটা নাটক, এবং আমার বহু বন্ধু বান্ধব আছে যারা দ্বিতীয় তৃতীয়বার দেখছে। তো আর যদি আপনি নীল্লা যদি আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে থাকে, তাহলে দেখবেন নীল্লার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ওই নাটকের একটা গানের লাইন, স্বপ্ন অসম্ভব স্বপ্নে ধরা। এই ডন তাকে ভালো লাগে, দুঃখীমুখী, মানে নীল্লা তুমি আমাকে বলছিলে দুঃখীমুখী যোদ্ধা যতটা জনপ্রিয়তা তার অর্জন করার কথা ছিল, নাট্যভাষীর নিরিখে যতটা সেটা আধুনিক ছিল, এগিয়ে ছিল, ততটা পায়নি। তুমি যখন নতুন করে ঢেলে ডন, হ্যাঁ সুপার ফ্লপ, তো তুমি যখন নতুন করে তাকে আঙ্গিকে নতুন ভাবে তাকে ডন তাকে ভালো লাগে করে সাজালে, সুমন মুখোপাধ্যায় ডন হতে করলেন, তুমি সাইন্সো পাঞ্জা করলে, তখন মানে কিভাবে নাটকটা গঠিত হয়েছিল, মানে সেটা ছোট্ট করে যদি একটু বলো। কারণ ডন ওই আপাদমস্তক, হ্যাঁ আপাদমস্তক মিউজিক্যাল, ডন আরেকটা নাটক যেটা আমার খুব ভালো লাগার, একদম মিউজিক, একদম পিওর মিউজিক্যাল। এবং আমি খুব ইম্পার্শিয়ালি তোমাকে নাট্যকার পরিচালক হিসেবে জিজ্ঞেস করছি, মঞ্চে সুমন মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ অভিনয় কি ডন তাকে ভালো লাগে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে এনি ডে, মানে সবাই তাই বলে মনে হয় আমার। কারণ মাধব মালঞ্চ কন্যাও খুব ভালো ছিল, এবং কবির করেছে, অভিনয় তো কম করেছে সুমন মুখোপাধ্যায়, কিন্তু এই চরিত্রটার যে মজা, এই যে তো তিনটে ভাঙতে ভাঙতে আর নিজেকে যেভাবে ও ভেঙেছে এই চরিত্রটায়, এবং গান গেয়েছে, গায়ক নায়ক পাওয়া তো মুশকিল, তো সেটা অতুলনীয় আমার মনে হয়। এবং নিবেদিতারও তখন সবে ও ঘাসিরামের পর আল্লাহনসা হিসেবে যখন আসে, ও একটা চমকে দেয় মানুষকে এই নাটকেও। এবং পুরো টিম এফার্ট, যে বাচ্চা ছেলে মেয়েগুলো বা ইয়াং ছেলে মেয়েরা যেভাবে গেয়েছে, নেচেছে, বা সারা স্টেজ দাপিয়ে বেরিয়েছে, সেটা আমার কাছে খুব গর্বের, খুব আনন্দের। এবং তারা এখনো যেটা করে যেতে পারছে, হয়তো একজন দুজন ছিটকে গেছে, দূরে চলে গেছে, কিন্তু সেইটাও আমার কাছে খুবই, বা ঘাসিরাম যে আবার করতে পারছে, আমি এই কালকেই তিনটে রিহার্সাল দিতে হয়েছে, আমি তো দুবেলা রিহার্সাল দিচ্ছি, কখন যে বাড়ি আসছি, কখন যে কি করছি বুঝতেই পারছি না। এই তোরটা শেষ করেই আবার আর একটা রিহার্সাল আমার বাকি আছে, হারানের নাচ জামাই, বাকি সব দেওয়া হয়ে গেছে, স্টেজ রিহার্সাল আছে, কিন্তু কাল থেকে তো উৎসব শুরু। তো ডনের ক্ষেত্রে যেটা মনে হয়, ডন আমাদের খুব প্রিয়, অসম্ভব প্রিয়, দুঃখমুখী যোদ্ধা অরুণ মুখোপাধ্যায়ের অন্যতম একটা শ্রেষ্ঠ কাজ। এবং সেইটা যখন 94 সালে হয়েছিল, প্রচুর মানুষ প্রশংসা করলেন, কিন্তু নাটকটি একদম দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়নি। এবার আমি যখন করেছি, আমি কিছুই করিনি, ওনারই লেখা ব্যবহার করেছি, আমি খালি স্পেনের জেল থেকে দেশীয় জেল করে দিই, কারণ আমার কোথাও মনে হচ্ছিল মানুষের কমিউনিকেশন আজকে পাল্টে গেছে। মানুষকে কমিউনিকেট করতে গেলে, এমনিতেই ডন একটু কমপ্লিকেটেড নাটক, এনি ডে একটা লোক সে বই পড়ে, ডনের পাগলা নাইটের বই পড়ে নিজেকে নাইট ভাবছে, ভেবে অভিযানে বেরোচ্ছে, আবার ফিরে আসছে, বারবার নাটকে ফেরা, এই এই রিয়েলিটি, এই নন রিয়েলিটি চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। তো সেইটাকে বোঝানোর জন্য আমরা প্রথম থেকেই যখন নাটকটা ডিজাইন হচ্ছিল বা রিহার্সাল হচ্ছিল, আমি এবং মুখোপাধ্যায় দুজনেরই আমাদের পরিকল্পনা ছিল যে আমরা এটাকে দেশীয়, মানে দেশীয় রেফারেন্স গুলো আমাদের আনতে হবে। তার একমাত্র উপায় হচ্ছে জেলটাকে দেশে পড়া, এবং জেলটাকে দেশে পড়ার সঙ্গে সঙ্গে নাটকের পুরো কি বলবো কমিউনিকেশন, যেখানে
छोड़ करके दिल भी ভরা নেই, এটা ডন গাইতে বাচ্চা ছেলে জিজ্ঞেস শর্ট থিয়েটার মানে ডন মানে গ্র্যান্ডারের কাজ, তখন আমাদের যারা ছেলেমেয়েরাও যখন ডন পড়ে তারা খুব উত্তেজিত, খুব তাদের ভালো লাগে না খুবই। এবং আস্তে আস্তে ডিজাইন হয় সুমন মুখোপাধ্যায় অন্তর মানে রবীন্দ্রসঙ্গীতটা যেটা গায় লাস্টে, বা টপ্পাটা যেখানে গায় যদি করে থাকি অপরাধ, এই যে দেশ কাল নির্বিশেষে মিলে যাচ্ছে সবটা, এইটা এইটাই হচ্ছে নতুন ডন, মানে দুঃখমুখী যোদ্ধার থেকে ডন তাকে ভালো লাগে পার্থক্য। এবং এই এতগুলো সিরিয়াস নাটক করার পর 28শে জুলাই সন্ধ্যে 7টায় KG-1 এর বাচ্চা থেকে আদ্দামড়া গুলোদের নিয়ে দাপিয়ে বেড়ানো 1 মাস, এই অসম্ভব মানে স্বপ্নে অসম্ভবকে স্বপ্নে ধরা, এই একই কথা হিবিজিবির ক্ষেত্রেও বলা যায়। এইটা সম্ভব করলে কিভাবে? আমার সাউন্ডটা ক্লিয়ার পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ 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 ক্লিয়ার পাওয়া যাচ্ছে, বলো। একটু ক্র্যাক করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকবার রিপিট করছি। আমি বলছি এই এতগুলো সিরিয়াস নাটক করার পর হিবিজিবি বাহিনী নিয়ে জিজ্ঞেস করলি তো? হ্যাঁ, আমি প্রশ্নটা অন্যভাবে একটু ফ্রেম করেছি যে এই এতগুলো সিরিয়াস নাটক করার পর 28শে জুলাই সন্ধ্যে 7টা প্রিমিয়ার শো হিবিজিবি, KG-2 এর বাচ্চা থেকে নিয়ে আদ্দামড়া গুলোদের নিয়ে দাপিয়ে বেড়ানো, এইটা মানে এইটা এই স্বপ্নে অসম্ভবকে স্বপ্নে ধরা, এটা কিন্তু হিবিজিবির ক্ষেত্রেও বলা যায়। তো এইটা সম্ভব করলে কিভাবে? আবার ফ্রিজ হয়ে গেছেন সুজন মুখোপাধ্যায়। আমার মনে হয় নেটওয়ার্কের কানেক্টিভিটির একটা ইস্যু হচ্ছে। তো হিবিজিবি বাহিনী, হ্যাঁ আবার তোমাকে দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর। হ্যাঁ নেটওয়ার্কের কানেক্টিভিটির একটা ইস্যু হচ্ছে। তো হ্যাঁ মানে আমি ওটাই জিজ্ঞেস করছিলাম, এই যে স্বপ্নে অসম্ভবকে স্বপ্নে ধরা, এটা তো হিবিজিবির ক্ষেত্রেও বলা যায়। এবং এই KG-2 থেকে এই আদ্দামড়া গুলোদের নিয়ে 1 মাস দাপানো, এটা সম্ভব করলে কিভাবে? এবং বাচ্চাদের নিয়ে কিছু বলো। বাচ্চাদের সঙ্গে তো আমার নিবিড় যোগাযোগ, মানে আমার আমি বলেছিলাম যে আমার নিবিড় মানে লক্ষ্মীছানা অনুষ্ঠানটি আমাকে এত ভালোবাসা দিয়েছে, এবং অনুষ্ঠানটি সত্যি খুব ভালো অনুষ্ঠান ছিল। পরিশ্রম হতো আমার, সেটাও দেখা যেত না হয়তো মানে টেলিকাস্টে, যারা যারা শুটিংটা দেখতো তারা জানতো। মানে ওইভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলা, এবং বাচ্চারাই হিরো ওখানে, এবং সেইটা দীর্ঘ 12 বছর করেছি আমি, দীর্ঘ 12 বছর। তো তারপরেও করেছি। তো আমার তখন থেকেই ইচ্ছে ছিল বাচ্চাদের নিয়ে একটা সিনেমা করার, বা তো থিয়েটার করার আইডিয়াটা এলো যখন এই উৎসবটার কথা মাথায় এলো, মানে নতুন নাটক দরকার। আমি দস্তয়েভস্কির ইডিয়েট নিয়েও কাজ করছি, খুব ইচ্ছে করে, ইডিয়েটও আমাকে খুব টানে, ইডিয়েট চরিত্রটা, মানে আমি নিজেও ইডিয়েট। তো তো সেই কারণে সেটা পরের ব্যাপার। তখন আমার মনে হয় ইডিয়েটটা একটু সময় লাগবে, আমি একটা বাচ্চাদের বিষয়টা, তখন আলিজিন যে নাটকটা 1988 সালে আমি অভিনয় করতাম অঞ্জন দত্তের পরিচালনায়, সেইখান থেকে ভাবনাটা নিয়ে অঞ্জনদাকে জানাই, তুই তোর মতো লিখে নে, ওটার কোনো স্ক্রিপ্টিভ নেই। আমি একদম ওই শুধু ভাবনাটা নিয়ে আলিবাবা আলাদিনের গল্পের নিয়ে একদম আজকের অনুষঙ্গ এনে আজকের চারপাশের জগৎকে জিনিসগুলো ঢুকে পড়ছে আর কি। অদ্ভুত অ্যালিয়েনেটেড ভাবে লেখা নাটকটা, এবং অসম্ভব মানে এরকম মানে ফান, এত ফান ওরিয়েন্টেড নাটক। মাগন নাজার পালাও খুব মজার নাটক ছিল, আই থিঙ্ক সো। তারপরে এরকম একটা মানে মানে কি বলবো, মানে উদ্ভট রসের কমেডি, এবং বাচ্চাদের নিয়ে তুই যেটা বলছিলি, এতগুলো বাচ্চার ওয়ার্কশপ করার পর সেখান থেকে যে বাচ্চাগুলো আমি পেয়েছি, আমি কৃতজ্ঞ। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। এবং বাচ্চাগুলো কিন্তু অ্যাকচুয়ালি বড়দের থেকে বেটার করছে। না, সেটা সেটা মানুষকে বিচার করতে দাও, তুমি নিজে একজন অভিনেতা সেখানে, সুতরাং সেটা মানে অপূর্ব করছে, মানে সত্যি অপূর্ব করছে, অপূর্ব। হিবিজিবি বাহিনী ইটস মাই ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে, ড্রিম প্রজেক্ট মানে ড্রিম ভাবনা। ড্রিম প্রজেক্ট বলতে আমি তো আর ড্রিম প্রজেক্ট তো হ্যামলেট মিউজিক্যালও ড্রিম প্রজেক্ট, যেটা প্রবুদ্ধদার সাথে আমার করার কথা, কিন্তু সে অনেক খরচ সাপেক্ষ, অনেক ঝামেলার, কিন্তু এটাও একটা ড্রিম ছিল। সেই ড্রিমটা হয়তো এই নাটকে এতদিন পরিপূর্ণ হচ্ছে। আমি লেখার চেষ্টা করেছি, এবং বড়রা তোরা যারা আছিস, মানে এখানে গাধার চরিত্রে তুই আছিস অলরেডি, নিশ্চয়ই মানুষ জেনে গেছে।
এবং একজন লিখেওছে তুই নাকি এতদিন। এতদিনে একটা সুপ্রযুক্ত চরিত্র পাওয়া গেছে আমার জন্য, একজন লিখে, তাতে আমি খুব আহ্লাদিত নিবেদিতা হয়েছি। নিবেদিতা আছে মর্জিনা, এবং নিবেদিতার যে নাটবল্টু সাইজের হিরো রয়েছে হোসেন, সে কেজিওয়ানি পড়ে। তো এটা একটা অদ্ভুত, মানে এটা মানুষ যার ভালো লাগবে এই নাটক আমার মনে হয় চূড়ান্ত লাগবে। আর যদি সেই রসটা সে ভালো না লাগে নাই লাগতে পারে, কিন্তু আমি বলবো এটা বাচ্চাদের জন্য, আপনাদের অনুরোধ করবো আপনারা আসুন। ঝিবি বাহিনী রবিবার সন্ধ্যেবেলা আছে, খুব ভালো দিনে আছে। তারপরেও আমাদের 31শে আগস্ট শনিবার ম্যাটিনি শো আছে একাডেমিতে। তো আমার মনে হয় এই উৎসবের যে পরিকল্পনা ছিল আমার, যে ভাবনা ছিল, বা আমার নয়, মানে পুরো চেতনার, সেইটা মানুষ যেভাবে সাড়া দিয়েছেন, কৃতজ্ঞ আবার বলছি তাদের কাছে, যেভাবে সাড়া দিয়েছেন। এবং আমি আবারও বলছি তোকে, 62 বছরের একটা স্প্যান, 73 থেকে 2024 কত হচ্ছে? না, হ্যাঁ 51 হচ্ছে 51 বছরের একটা ইতিহাস জড়িয়ে আছে কিন্তু এই উৎসবে। সেখানে আমার জন্মদিন না আমার বইতে, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে এই উপলক্ষকে ঘিরে যেভাবে নাটকের ইতিহাস, পুরোনো নাটক, নতুন নাটক, আরেকটু পুরোনো নাটক, এই যে সব মিলিয়ে একটা মেলবন্ধন হচ্ছে, এবং সেটাতে সবটাই আমি জড়িত, এখন অব্দি জড়িত। আজ থেকে 5 বছর বাদে হয়তো আমি জানি না, আমি সবগুলো নাটক হয়তো করবো না, তার মধ্যে জগন্নাথ তো করবো না বলেই দিয়েছি। তো সেইটাই কিন্তু আসল। সুতরাং বাংলা থিয়েটারের ভালো মন্দ কি জানি না, আমি খুবই ক্ষুদ্র একটি অংশ, তো বাংলা থিয়েটারকে এইভাবে উদযাপন করার জন্য, তার জন্য তো মানে আর মানে উদযাপন করারই তো আসল। আর কি হতে পারে আমার মতে, আর কি হতে পারে? আমার রেট্রোস্পেক্টিভ বলে অনেকে ব্যঙ্গ করছে, করুক, এটাও গ্রহণ করতে হবে। আমার সমাজে থাকতে গেলে তো সবাইকে খুশি করতে তো আমি পারবো না। মানে এটাকে মোটামুটি সিনেমার ব্যাপারটা আমি বলিস, সিনেমার ব্যাপারটা ছুঁয়ে শেষ করি। এটাকে মোটামুটি তোমাকে মেরি বাবার দায় হিসেবে গ্রহণ করতে হবে। মেরি বাবার দায়, যারা মেরি বাবার ব্যঙ্গ করছেন, মেরি বাবার দায় হিসেবে গ্রহণ করতে হবে। একদম আমি রাজি আছি। না, আমি বলছি সিনেমাও আছে 29 এবং 30 জুলাই। সেইটা একটু ছোট্ট করে বলে দিই। 29 জুলাইয়ে তিনিয়ারি কথা আমার জীবনের একটা অন্যতম সিনেমা, সেটা দিয়ে উদ্বোধন। আমার এত পছন্দের ছবি, ওটা মানে ওই রকম সিনেমা নিয়ে ট্রেন্ড আমি খুব কমই দেখেছি ইউথের মধ্যে, মূলত মানে বয়স্করাও দেখেছে, মানে লুকিয়ে দেখেছে কি সরাসরি দেখেছে জানি না। যাকে আমি আমার বলতে দ্বিধা নেই, আমি লুকিয়ে দেখেছিলাম, আমার বলতে এটা কোনো দ্বিধা নেই। আমি যখন তিনিয়ারির কথা তিনিয়ারির সঙ্গে বড়বাবু যে ছবিটি শিশির কুমার ভাদুরীর উপর নির্মিত, যে ছবিটির ট্রেলার প্রথমবার দেখানো হয় সেদিন 29 জুলাই, তিনিয়ারির ঠিক আগে। এবং 29 জুলাই বিকেলেও আমার যে ছবিটি রিলিজ হয়নি 2012 পর, একজন যিশু সেনগুপ্ত, এরপর আমরা শাশ্বত, সুদীপাদি, অর্পিতা চ্যাটার্জি থেকে শুরু করে সুপ্রিয় দত্ত, মানে ওটা একটা কমেডি, ফুল ফ্যান্টাসি কমেডি, ঘেটে ঘর, সেটাও বিকেলে আছে। প্রথমবার কলকাতার মানুষ এটা দেখাচ্ছি। 30 তারিখে দুপুরবেলা বুমেরাং, এই ছবিটা আমার মনে হয় মনে হয়েছে, তাই হয়তো দেখেছে হইচইতে অনেকে, সেইটা দেখানো হবে। তার আগে আচ্ছা এইটা একটু বলে দাও, সিনেমাগুলো কোন জায়গায় দেখানো হচ্ছে, কোথায় দেখানো হচ্ছে, এবং লোকজন দেখবেন কি করে, এন্ট্রি পাবেন কি করে? লন্ডন 3-তেই সব কটা হচ্ছে। 29 তারিখ থেকে সিনেমা, 30 তারিখ। এবার একটা আমাদের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটা হয়েছে আমাদের 19 তারিখ থেকে টিকিটটা দেওয়ার কথা ছিল, কিন্তু টিকিটটা এখনো তাদের চাপে প্রিন্ট হয়নি। কিন্তু যারা ফোনে ভুলে রেখেছেন তাদের জন্য টিকিট থাকছে, মানে 80টার মতো সিট আছে। 80টার বেশি টিকিট আমরা দিতে পারবো না পার্সেন্ট। তো 80টা যে অনেক সিট এখনো অত হয়নি, যখন মানুষ চাইবে, ফোন করে, ফোন নাম্বার দেওয়া আছে, পোস্টারেই দেওয়া আছে। নাম্বারটাই ভুলে যাচ্ছি আমি, বলে দিচ্ছি নাম্বারটা, বলে দিচ্ছি এক সেকেন্ড। ওই নাম্বারে ফোন করলেই ও লিখে দেবে, একদম নিশ্চিন্ত আমি বলছি। যদি একবার ফোন করে বলে লিখে দেয়, ও টিকিট বুক থাকবে, এটা আমার গ্যারেন্টি। একদম 6290395281, 6290395281। এটা হচ্ছে সিনেমা বুকিং এর নাম, পাস বুকিং। সিনেমা তো কোনো নেই, মানে দাম নেই, এটা পাস, বিনামূল্যে। 6290395281, সায়ন বলে তার নাম্বার।
তো যারা এই হয়তো হচ্ছে কিছু লোক মানুষ এসে পাস না পেয়ে চলে গেছে মধুসূদন, তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আর টিকিটটা আর কাল পরশুর মধ্যেই আমরা পেয়ে তো এই হচ্ছে বহুরূপে নীল ইতি সুজনের সূচি, এবং এই হচ্ছে বহুরূপী নীল ইতি সুজনের কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ড সর্বাংশে সফল হবে যদি আপনারা আসেন, এবং আসছেন। অধিকাংশ শোই হাউসফুলের পথে। কাল বিড়লা সভাঘরে মারিচ সংবাদী উদ্বোধন, এবং তারপর উৎসব চলবে 30 তারিখ পর্যন্ত। আপনারা সবাই আসবেন, নাটক দেখবেন। ধন্যবাদ।